সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের জেলা গোপালগঞ্জ, বিএনপির বগুড়া আর জাতীয় পার্টির হলো রংপুর। রংপুর এমন একটি জেলা যেখানে ৬টি সংসদীয় আসন রয়েছে এবং এই ৬টি সংসদীয় আসনে পরপর ৩টি নির্বাচন, ১৯৯১, ৯৬ এবং ২০০১ সালের নির্বাচন। এই ৩টি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী ছাড়া এই ৬ আসনে কেউ জয়লাভ করতে পারেনি। এমনকি ২০০১ সালের নির্বাচনে শেখ হাসিনা গিয়েছিলেন সেখানে রংপুর ৬ আসনে নির্বাচন করতে, তাকেও পরাজয় নিয়ে সেখানে ফিরতে হয়েছে। তবে মহাজোট করার পর, আওয়ামী লীগের সঙ্গে জোট করার পর সেখানে আওয়ামী লীগের ৩ জন প্রার্থী এমপি হয়েছিলেন ২০০৮ সালের, রংপুর ৪, রংপুর ৫ এবং রংপুর ৬। অর্থাৎ শুধুমাত্র জোট করার কারণে আওয়ামী লীগের প্রার্থীরা সেখানে গিয়ে এমপি নির্বাচিত হইতে পারলেন। রংপুর এমন একটি জেলা যেখানে আসলে জাতীয় পার্টি ছাড়া আর কারো ভোট নেই। এবার আওয়ামী লীগ নেই, জাতীয় পার্টি অপেক্ষাকৃত অনেক দুর্বল, তাদের দুর্গেই দুর্বল হয়ে আছে। এই রংপুরের ৬টি আসনে কারা জিতবেন সেটা নিয়ে আলাপ করব। জাতীয় পার্টি কি এখনও সেই স্ট্রং পজিশনে আছে কি না, জামাত এবং বিএনপিকে চ্যালেঞ্জের মুখে ফেলে তারা হচ্ছে সেই ৬টি আসনে জয় তুলে আনতে পারবে কিনা সেটা নিয়ে আলাপ করি একটু। তবে সবার আগে যে কথাটি বলা দরকার, সারা দেশের যে কোনো জায়গায় আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট না দেন, রংপুরের আওয়ামী লীগের ভোটাররা জাতীয় পার্টি অর্থাৎ লাঙ্গল প্রতীকে ভোট দেবেন, এটা ইতিমধ্যেই জানা গেছে। অর্থাৎ আওয়ামী লীগের ভোটাররা একেবারে গণহারে, ওইখানে আওয়ামী লীগের ব্যাপক ভোট রয়েছে, গণহারে জাতীয় পার্টিকে ভোট দেবে। অর্থাৎ এটাই হচ্ছে তাদেরকে এগিয়ে রাখার মূল মন্ত্র হিসাবে জানা যাচ্ছে। আমি দেখি রংপুর ১ আসন, এই আসনেই সম্ভবত বিএনপি আর জামাত একটু স্বস্তিতে আছে, কেননা জাতীয় পার্টির প্রার্থী যিনি ছিলেন তার দ্বৈত নাগরিকত্বের অভিযোগ কারণে হচ্ছে তার প্রার্থিতা বাতিল করে দেওয়া হয়। জাতীয় পার্টির প্রার্থী ছিলেন এখানে মঞ্জুম আলী, সেখানে তার প্রার্থিতা বাতিল হয়ে যায়। গঙ্গাচড়া উপজেলা এবং সিটি কর্পোরেশনের ৯টি ওয়ার্ড নিয়ে এই রংপুর ১ আসন গঠিত। এখানে বিএনপির যিনি প্রার্থী তিনি হলেন মোকাররম হোসেন সুজন, তিনি জেলা বিএনপির সদস্য, তিনি ৩বার নির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সর্বশেষ উপজেলা চেয়ারম্যান ছিলেন। স্থানীয়ভাবে পরিচিত মুখ হিসাবে তাকে এগিয়ে রাখছেন অনেক ভোটার। এবং জামাত ইসলামের প্রার্থী হইলেন রংপুর মহানগর শাখা সেক্রেটারি রায়হান সিরাজি। তবে জাতীয় পার্টির প্রার্থী মঞ্জুম আলী না থাকাতে তার ভোটাররা কাকে ভোট দেবেন এটাই এখন বড় প্রশ্ন। শোনা যাচ্ছে এতদিন ধরে যে এই মঞ্জুম আলীর একটা নেতাকর্মীদের একটা অংশ জামাতের পক্ষে কাজ করছে। তবে এখন যেটা শোনা যাচ্ছে যে হচ্ছে জামাতকে তারা যুদ্ধাপরাধী দল হিসাবে চিহ্নিত করে এবং জামাতের সঙ্গে যে জাতীয় পার্টির একটা দ্বন্দ্ব রয়েছে সেটাকে সামনে এনে বিএনপি যে প্রচার চালিয়েছে, অনেকে বিএনপির প্রতি আকৃষ্ট হচ্ছে। এখানকার হিসাব নিকাশ খুবই জটিল, তবে বিএনপি শেষ পর্যন্ত এগিয়ে যেতে পারে। যদিও ঐতিহাসিকভাবে যে রংপুরে ১ নম্বর দল হচ্ছে জাতীয় পার্টি, ২ নম্বর দল হচ্ছে আওয়ামী লীগ, ৩ নম্বর দল হইল জামাত ইসলাম, নট বিএনপি। সেই জায়গা থেকে বিএনপি একটু পিছিয়ে থাকলেও মঞ্জুম আলীর সমর্থকদের সমর্থন যদি বেশি পায় এবং যদি আওয়ামী লীগের ভোটাররা সেখানে মনে করে জামাতকে তারা ঠেকিয়ে দিবে, সেই ক্ষেত্রে বিএনপি সেখানে ভালো কিছু করতে পারে। এর বাইরে জামাত ইসলামের প্রার্থী জয়লাভ করতে পারেন, এরকমটাও শোনা যাচ্ছে। রংপুর ২, এখানে জাতীয় পার্টির প্রার্থী আছেন এবং জামাত বিএনপি দুজনেরই প্রার্থী আছেন। জামাতের যিনি প্রার্থী তিনি হচ্ছেন এটিএম আজহার, যার বিরুদ্ধে যুদ্ধ অপরাধের অভিযোগে হচ্ছে শেখ হাসিনার আমলে তিনি দীর্ঘ সময় কারাগারে ছিলেন এবং ৫ আগস্টের পর তিনি কারাগার থেকে মুক্তি পেলেন। এখানে বিএনপির প্রার্থী হলেন মোহাম্মদ আলী সরকার। মনে রাখা দরকার ১৯৯৬ সালের নির্বাচনে জাতীয় পার্টি যে ইসলামী ঐক্য ফ্রন্ট নামে যে নির্বাচন করেছিল ২০০১ সালের নির্বাচনে, এই মোহাম্মদ আলী সরকারকেই লাঙ্গল প্রতীকে তিনি নির্বাচন করেছিলেন এই আসন থেকে। সেই আসনেই এবার বিএনপি তাকে ধানের শীষ দিয়ে প্রার্থী করেছেন। অর্থাৎ তিনি সাবেক এমপি, যিনি এবার ধানের শীষ নিয়ে নির্বাচনে লড়ছেন। এবং আগে যেহেতু তিনি একবার এমপি নির্বাচিত হয়েছিলেন, জাতীয় পার্টির প্রার্থী হিসাবেও তিনি বেশ পরিচিত ছিলেন, সেই জায়গা থেকে এবারও হচ্ছে তাকে নিয়ে এক ধরনের ক্রেজ রয়েছে। কিন্তু জামাতের সাবেক সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল, এখন সম্ভবত তিনি নায়েবে আমির, তিনি হচ্ছে এখানে নির্বাচন করছেন এবং এটা নিয়েও এক ধরনের আলোচনা রয়েছে এবং তাকে নিয়ে ইতিবাচক এবং নেতিবাচক কথা দুই ধরনের শুনছি। তাকে কারা নির্যাতিত নেতা হিসাবে কেউ উপস্থাপন করছেন, আবার কেউ তাকে হচ্ছে যুদ্ধাপরাধী হিসাবে উল্লেখ করছেন। অর্থাৎ তার পক্ষে বিপক্ষে দুটাই নেতিবাচক এবং ইতিবাচক প্রচারণা রয়েছে। এখানে জাতীয় পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাবেক সংসদ সদস্য আনিসুল ইসলাম মণ্ডল। ২০০৮ সালের নির্বাচনে তিনি বিপুল ভোটে এই রংপুর ২ আসন থেকে জয়লাভ করেছিলেন এবং এটা তার একবারে স্ট্রং একটা এলাকা যেখানে হচ্ছে তার প্রচুর ভোট রয়েছে। আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত বিএনপি এবং জাতীয় পার্টির প্রার্থীর মধ্যে একেবারে
ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে। এটিএম আজহার আগেও এখানে নির্বাচন করে খুব সুবিধা করতে পারেননি। ২ বার হচ্ছে তিনি এখানে জামানত হারিয়েছেন এবং তার বিরুদ্ধে যেহেতু এক ধরনের নেতিবাচক প্রচারণা রয়েছে, তিনি এখানে খুব একটা সুবিধা করতে পারবেন না। রংপুর ৩ আসন, সদর উপজেলা ও রংপুর সিটি কর্পোরেশনের একাংশ নিয়ে গঠিত রংপুর ৩ আসন। এখানে জাতীয় পার্টির একচ্ছত্র আধিপত্য থাকলেও এখন পরিস্থিতি কিছুটা ভিন্ন। তবে শক্ত অবস্থান গড়ে তুলেছে জামাত এবং বিএনপি। জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের এখানে নির্বাচন করছেন এবং তিনি এর আগেও এখান থেকে এমপি নির্বাচিত হয়েছেন লাখের বেশি ভোট পেয়ে। এখানে বিএনপির প্রার্থী হলেন মহানগর বিএনপির আহ্বায়ক, অর্থাৎ রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান শামু। তিনি ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। জামাত ইসলামের প্রার্থী হলেন মাহবুবুর রহমান বেলাল। এখানে ত্রিমুখী লড়াই হবে। আমার কাছে মনে হচ্ছে শেষ পর্যন্ত জি এম কাদের, যেহেতু রংপুরে এবং জি এম কাদের নির্বাচন করছেন এবং আওয়ামী লীগের ভোট তার পক্ষে রয়েছে, একেবারে অনায়াসে তিনি হচ্ছে এই দুই প্রার্থীকে হারিয়ে জয়লাভ করবেন। রংপুর ৪ আসন, যেখানে এনসিপির জামাত জোটের প্রার্থী হলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, তাকে নিয়ে এক ধরনের পজিটিভিটি তরুণদের মধ্যে রয়েছে। এই আসনে ২০০৮ সালে আওয়ামী লীগের পরবর্তীতে মন্ত্রী হয়েছেন টিপু মুন্সি, এখান থেকে নির্বাচিত হয়েছিলেন। এখানে বিএনপির প্রার্থী হলেন সাবেক এমপি রহিমউদ্দিন ভরসার ছেলে শিল্পপতি এমদাদুল হক ভরসা। রহিমউদ্দিন ভরসা জাতীয় পার্টির নমিনেশনে এখানে এমপি নির্বাচিত হয়েছিলেন। এবার তার ছেলেকে এখানে বিএনপি প্রার্থী করেছে। আপনারা যদি দেখেন খুব ইন্টারেস্টিংলি, বিএনপি কিন্তু ওই জাতীয় পার্টি ঘরানার নেতাদেরকেই রংপুরে হচ্ছে চুজ করেছে এবং জাতীয় পার্টির ভোটগুলো টানার জন্যই বিএনপি এইরকম নেতাদেরকে, একটু জাতীয় পার্টি ঘেঁষা নেতাদেরকে চুজ করেছে। জাতীয় পার্টির আসনটি পুনরুদ্ধারের লক্ষ্যে নেতা আবু নাসের শাহ মাহবুবুর রহমানকে এখানে প্রার্থী করেছে এবং আমরা দেখেছি ইতিমধ্যেই একটা ক্লাশ এনসিপির সঙ্গে তাদের হয়েছে। এখানে সদস্য সচিব আখতার হোসেন বিএনপির প্রার্থী এবং জাতীয় পার্টির মধ্যে এক ধরনের ত্রিমুখী লড়াই হবে। শেষ পর্যন্ত আমার কাছে মনে হয় জাতীয় পার্টির প্রার্থী এখান থেকে বেরিয়ে আসবেন, এখানে তিনি জয়লাভ করবেন। এটা একেবারে জাতীয় পার্টির স্ট্রং ঘাঁটি। যত তরুণের ভোট থাকুক, যত বিএনপিকে নিয়ে হাইপ থাকুক, যত যাই থাকুক, এখানে জাতীয় পার্টি খুব ভালো করবে বলে আমার কাছে মনে হচ্ছে। জাতীয় পার্টির মধ্যে এক ধরনের ক্রোধ আছে এবং হচ্ছে এখান থেকেই টিপু মুন্সি এমপি নির্বাচিত হয়ে পরবর্তীতে আমরা দেখলাম তিনি মন্ত্রী হয়েছিলেন। এখানে আওয়ামী লীগের ভোটও রয়েছে এবং আওয়ামী লীগের লোকজন একেবারে গণহারে জাতীয় পার্টিকে ভোট দেবে। তারপরে রংপুর ৫ আসন, মিঠাপুকুর উপজেলা নিয়ে এই আসনটি গঠিত। এই আসনে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির আধিপত্য ছিল। আমি আগেই বলেছি, একেবারে রংপুর ১ নম্বর দল জাতীয় পার্টি, ২ নম্বর দল হলো আওয়ামী লীগ। তৃতীয় অবস্থানে থাকা জামাত ইসলামী এবার সংগঠিতভাবে মাঠে নামায় আসনটি হয়ে উঠেছে বিএনপি, জাতীয় পার্টি ও জামাতের ত্রিমুখী লড়াইয়ের কেন্দ্র। আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে সেটি এখন বড় প্রশ্ন। এটা নিয়ে খুব আহামরি প্রশ্ন রাখার দরকার না। আওয়ামী লীগের ভোট জাতীয় পার্টির দিকে যাবে। এই আসনে জামাতের প্রার্থী হলেন গোলাম রাব্বানী, বিএনপির প্রার্থীর নামও গোলাম রাব্বানী। এই দুই প্রার্থীর নাম এক হওয়ায় ভোটারদের মধ্যে কিছুটা বিড়ম্বনা এবং কৌতূহল রয়েছে। আর জাতীয় পার্টির প্রার্থী হলেন শিল্পপতি এস এম ফখরুজ্জামান জাহাঙ্গীর। দীর্ঘদিন নীরব থাকলেও তিনি শেষ মুহূর্তে প্রচারণায় ফাটিয়ে দিয়েছেন এবং আওয়ামী লীগের ভোটাররা তার পক্ষে কাজ করেছেন এরকমই শোনা যাচ্ছে এবং তিনি সম্ভবত জয়লাভ করতে যাচ্ছেন। রংপুর ৬ আসন, যে আসনটিকে আসলে বিআইপি আসন বলা হয়, বাংলাদেশের অন্যতম বিআইপি আসন হলো এটা। এখানে শেখ হাসিনা নির্বাচন করে একবার পরাজিত হয়েছেন, একবার জয়লাভ করেছেন। এখানে হোসেন মোহাম্মদ এরশাদ নির্বাচিত হয়েছেন। এখান থেকে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এই আসনটি আসলে এটাকে আসলে অন্যরকম মর্যাদাপূর্ণ আসন হিসাবে দেখা হয়ে থাকে। এবার এই আসনে জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম বিএনপির প্রার্থী, তিনি উপজেলা মদনখালী ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। জামাতের প্রার্থী মজলিসের শুরা সদস্য, কর্ম পরিষদ সদস্য এবং পীরগঞ্জ ফাজিল মাদ্রাসা সহকারী অধ্যাপক মাওলানা নুরুল আমিন এবং বক্তা হিসাবেও তার পরিচিত রয়েছে। জাতীয় পার্টির প্রার্থী হলেন উপজেলা সেক্রেটারি এবং কেন্দ্রীয় কমিটির সদস্য নূর আলম জাদু, অর্থাৎ জাদু মিয়া এখান থেকে নির্বাচন করছেন। এই আসনটি পীরগঞ্জের উপজেলা নিয়ে গঠিত এবং এখানে ব্যাপক হিন্দু পরিবার রয়েছে, যেই ভোটগুলো সবসময় এরশাদ এর জাতীয় পার্টির লাঙ্গল অথবা হচ্ছে নৌকাতে পড়েছে, সেই ভোটগুলো আসলে আবার বেইমানি করবে না। তারা ওই লাঙ্গলকেই ভোট দেবে এবং এখানেও বিএনপির প্রার্থী এবং জামাতের প্রার্থী হারবে। এটাই এরকমই এখানকার যে পরিসংখ্যান বা এখানকার যে মাঠের চিত্র, পরিস্থিতিটা এরকম। আপনি যতই বলেন ওইখানে জাতীয় পার্টি দুর্বল হয়েছে, আওয়ামী লীগ তাদের সঙ্গী, আওয়ামী লীগ নেই, তাদের অবস্থা খারাপ, একেবারে সেরকম কিছু না।
আওয়ামী লীগের ভোটাররা গণহারে জাতীয় পার্টিকে ভোট দেবে, হিন্দু ভোটাররা জাতীয় পার্টিকে ভোট দেবে। ওইখানকার হিন্দুদেরকে আমরা দেখেছি 5 আগস্টের পরে ওই হিন্দু পরিবারগুলো আক্রমণের শিকার হয়েছে এবং দুজন মুচি সম্প্রদায়ের দুজন ব্যক্তিকে মব করে মেরে ফেলা হয়েছিল পিটিয়ে, তারাও পীরগঞ্জের মানুষ। তো সব মিলিয়ে হচ্ছে এখানকার মানুষ আসলে জাতীয় পার্টির পক্ষেই রায় দিবে। এই যে 6টি আসনের কথা আমি বললাম, একটি আসনে হচ্ছে জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে, বাকি 5টি আসনে জাতীয় পার্টি এগিয়ে রয়েছে। এখানে আসলে আর কেউ তেমন একটা পাত্তা পাবে না, শুধুমাত্র রংপুর 2 আসনে হয়তো বা বিএনপির প্রার্থীর সঙ্গে জাতীয় পার্টির একটা প্রতিদ্বন্দ্বিতা হইতে পারে, ভালো অন্যান্য আসনগুলোতেও প্রতিদ্বন্দ্বিতা হইতে পারে, তবে বাকি 5টি আসনে জাতীয় পার্টি বেরিয়ে আসবে বলেই মনে হচ্ছে। সেখানকার ভোটারদের সঙ্গে কথা বলে এইরকমই মনে হচ্ছে। এর বাইরে আসলে রায় যাওয়ার খুব পসিবিলিটিস নাই। তবু অনেকেই বলছেন ভোটে নীরব বিপ্লব হইতে পারে। দেখা যাক 12 তারিখে কি হয়। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।